সকলকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্সের ওয়ান শট এমসিকিউ ক্লাস করব। কিছু এক্সক্লুসিভ মডেল টেস্ট এমসিকিউ 25টা, যা তোমাদেরকে একটু এমসিকিউ এ বিল্ড আপ করবে। বেসিক্স টু প্রো আমরা একটু এমসিকিউ শিখব। আচ্ছা, প্রথম এমসিকিউটাই আমরা একটু দেখি। এখানে আছে কোনো নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি। খুব সহজ, এটা কোনো প্রশ্ন? কোনটি নবায়নযোগ্য শক্তি? সঠিক অ্যান্সার তোমরা জানো, এই ঘ জিওথার্মাল। ঠিক আছে, ঘ জিওথার্মাল। ওকে, দ্বিতীয়টায় যাই। স্ক্রুয়ের পিচ 0.5 মিলিমিটার। স্ক্রুয়ের পিচ 0.5 মিলিমিটার এবং ভাগ সংখ্যা কত? 50। স্ক্রুয়ের নিম্নাঙ্ক কত? নিম্নাঙ্কের সূত্র কি? এই যে পিচকে এই ভাগ সংখ্যা দ্বারা ভাগ দেবো, অর্থাৎ এইভাবে তোমরা এই ম্যাথটা করবে। 0.5 ভাগ 50 ইকুয়াল টু অ্যান্সার বাড়াবে 0.01। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে কত? ঘ। আচ্ছা, এবার আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বার বলছে সহজ একেবারে, কোন ঘর্ষণ সবচেয়ে কম? এটা আমার একেবারে সহজ। যেখানে ঘর্ষণ কম সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, ঘ। গ, তারপর রাশির সংকেত লেখা হয় কোন অক্ষরে? সামান্য বাঁকা, অর্থাৎ গ বাঁকা অক্ষরে। আচ্ছা, 5 নম্বর, কোনটি পরিমাপের জন্য, এই যে কোনটি পরিমাপের জন্য ভার্নিয়ার স্কেলের প্রয়োজন? আচ্ছা, ভার্নিয়ার স্কেলটা আমরা কি অত্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। এখানে সবচেয়ে ছোট কোনটা যদি আমরা খেয়াল করি, সেটা হবে 3.6, এটা 3.645 মিটার। না সরি, দুঃখিত, এখানে আছে 36 মিলিমিটার 3.64 ডিএম এবং আরেকটা সাইজে 2.54 মিলিমিটার। এটা সবচেয়ে ছোট, অর্থাৎ খ নাম্বার অ্যান্সার। আচ্ছা, এরপরটা যাওয়া যায়। এখানে 6 নম্বর এমসিকিউটা দেখি। জি এর সমান বেগে খাড়া নিক্ষিপ্ত বস্তুর পতিত হতে কত সময় নেবে? এটা আমার যদি মনে হয় সেই প্রশ্ন, এই প্রশ্নটা সেই টপ ক্লাস প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা আমি বিস্তারিত বলছি, তার আগে উত্তরটা আমি বলে দিচ্ছি। এটার উত্তর হবে এটা, মানে এত সহজ এটা। গো কীভাবে দেখো। আচ্ছা, কি জি এর সমান বেগে খাড়া নিক্ষিপ্ত। আচ্ছা, আমি এখানে আমার বিন্দুটা এখানে, আমি এখানে রয়েছি। আচ্ছা, আমি রয়েছি এখানে। ঠিক আছে, এই জায়গা আমি জি এর সমান বেগে একটা বস্তু কী করলাম? নিক্ষিপ্ত করলাম উপরের দিকে। ঠিক আছে, নিক্ষিপ্ত করছি। নিক্ষিপ্ত বস্তু পতিত হতে কত? আবার নিচে নামছে। কী করছে? আবার উপরে উঠে আবার নিচে নামছে। যেহেতু পতিত হয়েছে সেহেতু এখানে ইউ কত? 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, আর কত ভাগে জির মান আমরা জানি কত? 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। একটু খেয়াল তো করো, 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স অনেক আছে, আবার নিচ্ছে। তাহলে এর জন্য তোমাদের কী করতে হবে? 9.8 ইন্টু 2, 2 দ্বারা গুণ করতে হবে। এখন তোমরা এইটুক কি ক্লিয়ার? এই যে এতখানি যে আমি বুঝালাম, এতখানি কি ক্লিয়ার? হ্যাঁ, এখানে আদিবেগ 0 হবে এবং জি যেহেতু উঠছে, অর্থাৎ কোন বেগ আছে? 9.8 বেগে গেছে, আবার ফিরেছে, তাই 9.8 ইন্টু 2। আচ্ছা, এটুকু যদি ক্লিয়ার হয় আমি মুছে দেব। আর একটা জিনিস আছে, এই সূত্রটা জানতে হবে, সেটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি এই সূত্রটা জানি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। একমাত্র বেগের জন্য এই সূত্রটাই প্রথমে চিন্তা করবা। জানো এখানে আদিবেগ কত? আদিবেগ কত? 0। তাহলে আদিবেগটা আগেই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি কি? জিটি। ঠিক আছে, আমাদের লাগবে কি? পতিত হতে কত সময় নেবে? আমাদের লাগবে কোনটা? এই টিটা লাগবে, টির মান লাগবে।
টির মান বের করতে পারবো না, ভি ইজ ইকুয়াল টু জিটি থেকে। আচ্ছা আর একবার ক্যালকুলেশন করি, কি ভি ইজ ইকুয়াল টু জিটি বা জিটি ইজ ইকুয়াল টু ভি। অতএব এটা, আচ্ছা এটার জন্য আমরা এটাকে এই জায়গা চিন্তা করি, এটাকে এইখানে চিন্তা করি। আচ্ছা আমি লিখি উল্টাভাবে, কি লাগবো, জিটি ইজ ইকুয়াল টু ভি, ঠিক আছে, জিটি ইজ ইকুয়াল টু ভি। তাহলে আমরা কি লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু ভি বাই জি। আচ্ছা এই সূত্রটাই লাগবে, এই সূত্র, ঠিক আছে, এই সূত্রটা লাগবে, টি ইজ ইকুয়াল টু ভি বাই জি, এই সূত্রটা লাগবে, টি ইজ ইকুয়াল টু ভি বাই জি। আচ্ছা আমরা ক্যালকুলেশন করি, কি পাইছি, সময় ব্যয় করার জন্য আমাদের কি লাগবে, এই যে টি ইজ ইকুয়াল টু ভি বাই জি। আমরা ভির মান কত পাইছিলাম, ভির মান পাইছিলাম না, এই ভির মান কত, 9.8 ইন্টু 2, আর এই জির মান কত, জাস্ট 9.8। তাহলে এই মান দুটা বসাই দিই, ঠিক আছে, এই মান দুটা বসাচ্ছি, এই মান দুটাই বসাতে হবে, একটু মুছে নেই, এই ভির জির মান বসে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। টি ইজ ইকুয়াল টু ভি বাই জি, এই সূত্রটা কিন্তু অনেক খুবই গুরুত্বপূর্ণ, যা তোমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, ঠিক আছে। তাহলে এখানে কত পাইছি আমরা, 2 ইন্টু এখানে 2 ইন্টু 9.8 ডিভাইড বাই 9.8, এই 9.8 কেটে যাবে, অ্যান্সার আসবে কত, এই 2, ঠিক আছে। আচ্ছা আমরা তারপর এমসিকিউটা দেখি, 7 নম্বর, কোনটির একক ভিন্ন, সহজ, কোনটির একক ভিন্ন, এই চাপ, কিসের একক ভিন্ন, চাপের, প্যাসকেল, চাপের একক আমরা জানি কি প্যাসকেল, যেটা পি প্যাসকেল। আচ্ছা তারপরে এই যে তোমরা এই যে এই প্রশ্নটা দেখছো একেবারে বইয়ের প্রশ্ন, এটা যেটা চতুর্থ অধ্যায় আছে, প্রত্যেক ধাপে 20% কাজের অঙ্ক আছে, প্রত্যেক ধাপে 20% শক্তি অপচয় হলে 3 ধাপে কর্মদক্ষতা কত। খুব সহজ, আশা করি তোমরা এই ক্যালকুলেশন পারো, আর যদি না পারো অবশ্যই কমেন্টে জানাও। তাহলে এটার অ্যান্সার হবে, অর্থাৎ প্রত্যেক ধাপে যদি 20% শক্তি অপচয় হলে 3 ধাপে কত পার্সেন্ট হবে, এটা 51.2%। আচ্ছা 9 নম্বরটা দেখি, দিছে 1 প্যাসকেল সমান কত গ্রাম সেন্টিমিটার ইনভার্স 1 এবং এস ইনভার্স 2। এটা একটু মুখস্থ রেখো, এটা এমসিকিউর জন্য একটু গুরুত্বপূর্ণ, এর কারণে 1 প্যাসকেল হচ্ছে এই 10 গ্রাম সেন্টিমিটার ইনভার্স 1 এবং এস ইনভার্স 2। 9 নম্বর শেষ, এখন আমরা 10 নম্বর যার উপরে একটি উদ্দীপক দেখব। এই যে 10 কেজি ভরের একটি বস্তু 10 কিউব সেন্টিমিটার ইনভার্স 1 বেগে একটি স্প্রিংয়ের উপর কি পড়লো, স্প্রিংয়ের ধ্রুবক 10⁵ জুলস এবং মিটার ইনভার্স 2। বলছে কি গতিশক্তি কত, গতিশক্তির সূত্র যত জানা কেউ, গতিশক্তি আর বিভব শক্তির দুটো সূত্র আছে, সেটা হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। গতিশক্তির জন্য এই সূত্র ফেলাই দাও, দেখো সবই আছে, এই যে এম এর মান আছে, হ্যাঁ এখানে এম এর মানটা বসাবে, ঠিক আছে। তারপরে বস্তুটি কত বেগে, ঠিক আছে, এই বেগের মানও আছে, এই যে এই জায়গা ভির মানটা বসে স্কোয়ার করে দিবা এবং ক্যালকুলেশন করবা, অ্যান্সার আসবে এই যেটা 5 × 10⁻²
কিন্তু আমি ক্যালকুলেশন করতে পারছি না, তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, আমি আনসারগুলো বলে দিচ্ছি এবং আমি তো স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কীভাবে করতে হবে। আচ্ছা 11 নম্বরে যাব। আচ্ছা স্প্রিংয়ের তাহলে ধ্রুবক, ওখান থেকে উদ্দীপকের যে উদ্দীপক পরে আমরা যা বুঝলাম, ধ্রুবক 1 জুল মিটার ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 1 কেজি এস ইনভার্স 1। এটা সঠিক না? সঠিক না? অবশ্যই এটা সঠিক। সংকোচন হবে 10 সেন্টিমিটার, অবশ্যই সংকোচিত হবে এবং সঞ্চিত শক্তির পরিমাণ বস্তুর গতিশক্তির পরিমাণ হিসেবে, এই যে অর্থাৎ এটা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। এই যে তোমাদের গ নম্বর এই প্রশ্নটা আসবেই, এই যে E1 ইজ ইকুয়াল টু E2 প্রমাণ করতে হবে। E1 হচ্ছে গতিশক্তি, E2 হচ্ছে বিভব শক্তি। গতি এবং এই বিভব শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, এইসব অঙ্ক তোমরা গ নম্বর সৃজনশীল ভাবে এর জন্য দুটি সূত্র লাগবে, সেটা হচ্ছে EK ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার এবং আরেকটা হচ্ছে EP ইজ ইকুয়াল টু mgh। আচ্ছা এই গতিশক্তিকে আবার টি দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ইকে গতিশক্তিকে, এবং বিভব শক্তি যেটা ইপি এটাকে ভি দ্বারাও প্রকাশ করা হয়, ভি মানে বিভব শক্তি। আচ্ছা আমরা 12 নম্বর প্রশ্নে যাব। নিচের কোনটি দুর্বল নিউক্লিয় নাকি নিচে দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? এটা সহজ, বেটা রশ্মি যেটা। তারপর সমতরণের ক্ষেত্রে প্রযোজ্য, সমতরণের অর্থাৎ যেখানে ত্বরণ আছে সেখানে সমতরণের ক্ষেত্রে নিচের কোন দুটো সঠিক? একেবারে সহজ, প্রথমটা তো হবে, প্রথমটা দিছে a ইজ ইকুয়াল টু a মাইনাস ইউ বাই টি, এটা সঠিক, অবশ্যই এটা সঠিক, এইটা সঠিক। 2 নম্বর কি? v ইজ ইকুয়াল টু জিটি, এটা কি সঠিক? অবশ্যই এটাও সঠিক, কারণ এই জায়গায় কি অভিকর্ষ ত্বরণ বা জির মান আছে। এবং 3 নম্বর দিচ্ছে এস ইজ ইকুয়াল টু বিটি, এটা তো আমরা জানি সবাই। এই এস সরি দাঁড়াও আমি একটু, এই এস ইজ ইকুয়াল টু বিটি এটা কিসের সূত্র? এটা হচ্ছে সমবেগের সূত্র, সমবেগের যেহেতু সমতরণ বলছে সেহেতু এটা হবে না, ঠিক আছে, এটা সেহেতু হবে না, তাই অ্যান্সার হবে 1 ও 2, 1 ও 2 সঠিক অ্যান্সার। আচ্ছা তারপরে 14 নম্বর, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি? মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা এই গ নম্বরটা L কিউব মিটার ইনভার্স 1 টি ইনভার্স 2। আচ্ছা 15 নম্বরটা দেখি, বিশাল বড় প্রশ্ন এটা। স্পেস স্টেশনের উচ্চতা যদি পৃথিবীর ব্যাসার্ধের সমান হয় তবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ স্পেস স্টেশনের অভিকর্ষ ত্বরণের কত গুণ? অভিকর্ষ ত্বরণ 9.8, এটা আমরা জানি। অভিকর্ষ ত্বরণে সেটা হবে 4 গুণ, ঠিক আছে, 4 গুণ। অ্যান্সার ঘ। 16 নম্বর একেবারে সহজ প্রশ্ন, এর হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়, এবং এটা হবে অ্যান্সার এই প্লাজমা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার এটা। 17 নম্বর, মোবাইল ফোনে সাধারণত কত ভোল্টেজ চার্জ হয়? এটা কিন্তু একটু ইলেকট্রনিক্সের অধ্যায়ের প্রশ্ন, যেটা আমরা জানি ফিজিক্সের 10 থেকে 14 অধ্যায় পর্যন্ত, 10 থেকে 14 অধ্যায় পর্যন্ত সব ইলেকট্রনিক্স নিয়ে কথাবার্তা বলা হয়েছে। মোবাইল ফোনে সাধারণত কত ভোল্টেজ চার্জ হয়? সেটা হচ্ছে 5 ভোল্ট। এরপর স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে গতিশীল বস্তুর বেগ কত? স্থির অবস্থান মানে ওখানে এই আ দেবে কিউ ইকুয়াল টু 0। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে গতিশীল বস্তুর বেগ কত হবে, মানে এটা কোন কন্ডিশন মেনে চলবে? সেটা হচ্ছে সময়ের সমানুপাতিক, এটা সঠিক। আচ্ছা তারপর এই যে উদ্দীপক পড়তে হবে আবার। 10 কেজি ভরের একটি কাঠ নদীর পানিতে ভেসে সমুদ্রে গেল, নদীর পানিতে সেটি অর্ধেক ডুবেছিল। সমুদ্রের পানির এবং কেরোসিনের ঘনত্ব যথাক্রমে 1
1.03 × 10³ কেজি মিটার কিউব এবং 80 কেজি মিটার পার কিউব পানির ঘনত্ব কেরোসিনের ঘনত্বের কত গুণ? খুব সহজ একটা বা সিম্পল প্রশ্ন, যেটা তোমরা জানো। এটা হবে 1.25। এরপর কাঠের জন্য, অর্থাৎ বহু নির্বাচনে আমরা একটু দেখি। কাঠের জন্য কোনটা কোনটা সঠিক হবে? ঘনত্ব 50 কেজি মিটার পার কিউব, ওজন অপসারিত তরল ওজনের সমান, সমুদ্রে ডুবে যাবে 48.5%। 20 নাম্বারটা এটি একটু ক্যালকুলেশন করে দেখবে, সঠিক অ্যান্সার বাড়বে 1 ও 3। তারপরে নিচের কোনটি ক্ষুদ্রতম মৌলিক কণা? সেটা হচ্ছে এই যেটা কোয়ার্ক। খ। তারপরে আমরা যদি দেখি, বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে দুটি সিলিন্ডারের ব্যাসের অনুপাত 1.4 হলে বলের অনুপাত কত? খুব সহজ, স্কোয়ার করতে হবে। জাস্ট 4 স্কোয়ার করতে হবে 16, 1 স্কোয়ার 1 দিলে 1:16। ঠিক আছে। পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? সমতলে গতিশীল, সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে এবং গতি সমীকরণ মেনে চলে। পরন্ত বস্তুর 3টে সূত্র, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ভি সমানুপাতিক ডি, অর্থাৎ সময়ের সমানুপাতিক বেগ। দ্বিতীয়টা হচ্ছে ভি সমানুপাতিক √s। আর একটা আছে, সেটা হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এই তিনটা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র। এখন আমরা দেখি এখানে কি কি বলেছে। সমতরণে গতিশীল হয়, এটা কি হবে? সমান সময়ে সমান পথ অতিক্রম করে, এটা হবে না, এবং গতির সমীকরণ মেনে চলে। 23 নম্বর হবে 1 ও 3। 24 নম্বর, আচ্ছা, গতিশক্তি 3 গুণ হলে বেগ কত গুণ হয়ে যায়? গতিশক্তি 3 গুণ হলে বেগ তার স্কোয়ার হবে 3 এর স্কোয়ার 9 গুণ হয়ে যাবে, 3 × 9 গুণ। সবচেয়ে সরল গতির উদাহরণ কোনটি? প্রশ্নের একটু মনে হচ্ছে ভুল আছে, এটা সরলরৈখিক গতি। আচ্ছা, আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাপোর্ট দাও। আরও তোমাদের ক্লাস আসছে এই যে oneshot MCQ এর উপর ফিজিক্সের। যদি ভিডিওটা একটু হলেও তোমাদের জন্য উপকারী লাগে তাহলে স্টাডি টিউব এন্টারটেনমেন্ট আওয়ারকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন করে দাও, যাতে আমরা আরও নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাও, এবং লাইক শেয়ার